আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আওয়ার এক্সট্রা। এটি নিউজের প্রতিদিনের আয়োজন। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে এই অনুষ্ঠানে আমরা রোজ রাতে আপনাদের সামনে হাজির হই। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, আমরা জানি যে পুরনো ঢাকার চকবাজারে ভয়াবহ আগুনে কিছুদিন আগেই আমাদের সারা দেশে এটি নজর ছিল এবং আমাদেরকে আমরা দেখেছি যে বিপুল প্রাণহানির ঘটনা। আমরা এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, আগুনের রসায়ন, সেটি আজকে আমাদের আলোচনার বিষয়। আমাদের সঙ্গে 5 জন অতিথি আছেন। প্রথমে অতিথি যারা আছেন তাদেরকে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক, প্রশিক্ষণ, পরিকল্পনা এবং উন্নয়ন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তদন্ত কমিটির সদস্য লেফটেন্যান্ট কর্নেল এস.এম. জুলফিকার রহমান। রয়েছেন বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক এবং স্থপতি ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক ডক্টর ইশরাত ইসলাম। রয়েছেন বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এনায়েত রহমান মারুফ। এবং আমাদের অন্য স্টুডিওতে রয়েছেন এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন। রয়েছেন বুয়েটের রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক সাখাওয়াত হোসেন ফিরোজ। 5 জন অতিথিকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আমরা নিউজ আওয়ার এক্সট্রায় যে বিষয়টি নিয়ে কথা বলবো, এর পরে আমাদের যে আয়োজন পলিটিক্স প্লাস, সেখানেও আমরা ঠিক একই বিষয় নিয়ে এই 5 জন অতিথির সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করব। আগুনের রসায়ন, এটি আমাদের বিষয়। এবং একই সঙ্গে আপনারা যারা গত কয়েক ঘন্টা ধরে গণমাধ্যমের সঙ্গে আছেন তারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামে আজকে একটি বাংলাদেশ বিমানের ফ্লাইট ছিনতাইয়ের শিকার হয়েছিল এবং কমান্ডো অভিযানে ছিনতাইকারীকে প্রথমে আহত অবস্থায় উদ্ধার করা হয় এবং সর্বশেষ খবর অনুযায়ী তিনি মারা গেছেন। আমাদের সহকর্মীরা চট্টগ্রাম বিমানবন্দরে যেমন আছেন, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছেও আছেন, তারা কি বলছেন এবং সর্বশেষ তথ্য আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে এই অনুষ্ঠানে যদি সুযোগ পাই আমরা জানবার চেষ্টা করব। এই মুহূর্তে যেমন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ, তিনি আছেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অফিসে, তিনি হয়তো কিছু খবর আমাদেরকে দিতে পারেন। আমরা সাব্বিরের সঙ্গে কথা বলি। সাব্বির, কি তথ্য আপনি আমাদেরকে জানাবেন? আমরা এর মধ্যে জেনেছি যে একজন যিনি ছিনতাই করার চেষ্টা করছিলেন তিনি মারা গেছেন, তাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। এই খবর আপনি একটু বিস্তারিত জানাবেন। একই সঙ্গে হয়তো এই ঘটনার অবসান ঘটলো, যে প্রশ্নটি আবারও সামনে চলে এলো সেটি হলো বিমানবন্দরের নিরাপত্তা। এই বিষয়ে সিভিল এভিয়েশন কিছু বলছে কিনা, আপনার কাছে বিস্তারিত শুনবো। ধন্যবাদ নরজ। কিছুক্ষণ আগে সিভিল এভিয়েশন অথরিটি অর্থাৎ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখানকার যে চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান, তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তার সঙ্গে আমাদের গণমাধ্যম কর্মীদের মূল যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে যে এই যে একজন মানুষ, তিনি আমাদেরকে বলেছেন যে এই ছিনতাইয়ের চেষ্টা করেছেন, বিমানটিকে ছিনতাইয়ের চেষ্টা করেছেন, তার কাছে একটি আগ্নেয়াস্ত্র ছিল এবং তার শরীরে বেশ কিছু তার জড়ানো ছিল, হয়তোবা তিনি শরীরের কোনো অংশে বোমা লাগিয়ে তারপর আসলে তিনি এই প্লেনে উঠেছিলেন এবং তিনি যারা বিমানে ছিলেন তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। তবে তিনি একটি বিষয়ে বলেছেন যে অন্যান্য ছিনতাইকারী যারা রয়েছেন, যারা যাত্রীদেরকে জিম্মি করে, তাদের থেকে তার কিছুটা ভিন্নতা রয়েছে। কারণ বিমানের যেই প্রায় 142 জন যাত্রী ছিল, 142 জন যাত্রীর মধ্যে সবাই কিন্তু নির্বিঘ্নে নেমে এসেছে বিমান থেকে, কিন্তু আর অন্য যারা ছিল তারা আসলে তাদেরকেও কিন্তু সে যখন যাত্রীরা নেমেছেন তখন কিন্তু এই ছিনতাইকারী বা হাইজ্যাকার যাই আমরা তাকে বলি না কেন, সে কিন্তু কাউকে কোনো বাধা দেননি এবং তিনি বলেছেন যে তিনি মানসিকভাবে হয়তোবা কিছুটা ভারসাম্যহীন ছিলেন। এই দাবিটি তারা করছেন, কারণ তারা যেটি বলছেন যে তার স্ত্রীর সঙ্গে একটি বিষয় নিয়ে তার কিছুটা ঝামেলা ছিল, সেই বিষয়টিকে দৃষ্টি আকর্ষণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণের জন্য তিনি এই ঘটনাটি ঘটিয়েছেন বলে তারা দাবি করছেন। তবে এই ঘটনায় আসলে একজন মানুষ যখন বিমানবন্দরে ঢোকে, আমরা সাধারণ নাগরিক থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা যখন বিভিন্ন সংবাদ সংগ্রহের জন্য বিমানবন্দর এলাকায় ঢুকি, তখন কিন্তু কয়েকটি ধাপ পেরিয়ে তারপর আসলে বিমানবন্দরে ঢুকতে হয় এবং নানা ধরনের চেক তারা করেন এবং গ্রাউন্ডে যারা কাজ করেন বিভিন্ন যেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং প্রায় 34 থেকে 36টি বাহিনীর সদস্যরা কিন্তু এই বিমানবন্দরে কাজ করে। কিন্তু এত বাধা পেরিয়ে কিভাবে সে এই প্লেনে গিয়ে উঠলো, এই বিষয়টি নিয়ে আমরা তাদেরকে প্রশ্ন করার পর তিনি আসলে এই বিষয়টি বারবারই এড়িয়ে গেছেন যে আসলে তাদের গাফিলতি ছিল কিনা, তাদের ব্যর্থতা ছিল কিনা, এই বিষয়টি তিনি বরাবরই এড়িয়ে গেছেন। তবে তিনি একটি বিষয় বলেছেন যে আসলে গাফিলতি কারো না কারো ছিল এবং সেই বিষয়টি তারা যাচাই বাছাইয়ের চেষ্টা করছেন এবং সেজন্য তারা পৃথক দুটি তদন্ত কমিটি, একটি সচিবালয় থেকে একটি কমিটি গঠন করা হবে, পাশাপাশি তাদের এখান থেকে একটি কমিটি গঠন করা হবে এবং সরকার থেকে, গভর্নমেন্ট থেকে যে কমিটি গঠন করা হবে সেখান থেকে
সেখানেও তাদের প্রতিনিধি থাকবে, বিমানের প্রতিনিধি থাকবে। তবে তারা যেটি বলেছেন যে যেহেতু 2 ঘন্টার মধ্যেই অর্থাৎ 5টা 13 মিনিটে মূলত আসলে বিমানটি ঢাকা থেকে ছেড়ে যায়, অর্থাৎ দুবাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায়, কিন্তু মাঝখানে আপনারা জানেন চট্টগ্রামে ল্যান্ড করে তারপর আসলে দুবাইয়ে যাওয়ার কথা ছিল। তো চট্টগ্রামে যখন 5টা 34 মিনিটে প্লেনটি ল্যান্ড করে তখনই পাইলট, বিমানের যে পাইলট ছিলেন সেই পাইলট কন্ট্রোল রুমে জানায় যে আসলে এখানে একজন তারা সন্দেহ করছেন যে একজন একজন লোক রয়েছেন যিনি আসলে বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করছেন, অথবা তিনি কোনো দুর্ঘটনা ঘটাতে পারেন। তারপর থেকে আসলে কন্ট্রোল রুমে যোগাযোগ করে নানাভাবে যে সকল যাত্রীরা ছিল তাদের সবাইকে বের করে নিয়ে আসা হয়েছিল। তবে এই ঘটনার সময় বিমানের একজন কেবিন ক্রু নাম সাগর, তিনি শুধুমাত্র তার সঙ্গে বেশি সময় অতিবাহিত করেছেন এবং বাকি যে সকল যাত্রী এবং কেবিন ক্রু এবং পাইলট যারা ছিলেন তাদের সবাই কিন্তু নিচে নেমে আসে এবং তারপর এই সাগরের সঙ্গে বেশ কিছু সময় তার কথোপকথন হয়েছে। সবশেষ সাগরও কিন্তু বেরিয়ে এসেছেন এবং বেরিয়ে আসার পর সেখানে আপনারা জানেন যে কম্বাইন্ড একটি অপারেশন হয়েছে এবং সেই অপারেশনটি 7টা 13 মিনিটে অনুষ্ঠিত হয়েছে এবং তারপর 7টা 25 মিনিটে অপারেশনটি শেষ হয়েছে এবং তার নাম সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে মাহাদি নাম হয়ে থাকবে। জি, আমরা এগুলো মানে জেনেছি মোটামুটি, এবং সিভিল এভিয়েশনের অবস্থান আমরা আপনার কাছ থেকে মোটামুটি জানলাম, এবং এরপরেও যদি আর কোনো আপডেট থাকে নিশ্চয়ই আবার আপনার সঙ্গে যোগাযোগ করবো। আমাদের সহকর্মীরা আছেন চট্টগ্রাম বিমানবন্দরও, তাদের কাছেও আমরা হয়তো জানবার চেষ্টা করব। আমরা নিউজ আওয়ার এক্সট্রা আলোচনায় আছি আগুনের রসায়ন এই বিষয়টি নিয়ে। আমরা এই বিষয়টির দিকে আসলে একটু ফোকাস করতে চাই এবং আমাদের সঙ্গে 5 জন অতিথি আছেন, আমরা তাদের সঙ্গে এক এক করে কথা বলবো এবং অবশ্যই আমরা সূচনা বক্তব্য বা ভূমিকা আলোচনার জন্য যেতে চাই। আসলে আমাদের কাছে ফায়ার সার্ভিসের একজন পরিচালক আছেন, লেফটেন্যান্ট কর্নেল এস এম জুলফিকার রহমান, আমরা তার কাছেই যাবো। একটা ভূমিকা আমরা জানি, তদন্ত রিপোর্ট এখনো আসলে ফায়ার সার্ভিস আসলে দেয়নি এবং তদন্ত রিপোর্ট হয়তো জমা পড়লে আমরা বুঝতে পারবো যে এই আগুনের উৎসটা কি ছিল, কি কারণে লেগেছিল বিপুল প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনাটি ঘটলো। এবং আপনার কাছ থেকে আসলে এক ধরনের প্রাথমিক যে আভাসটা, যেটি এরই মধ্যে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কিছুটা ধারণা দিয়েছেন গণমাধ্যমকে, সেই বিষয়টা যদি আপনি আরও কিছু যোগ করতে চান আপনি আমাদেরকে যোগ করবেন, এবং একই সঙ্গে ঝুঁকির বিষয়টাও আমরা আসলে আপনার কাছে একটু বিস্তারিত শুনতে চাইবো। ধন্যবাদ। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমি এটিএন নিউজকে আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, যে আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ইস্যু নিয়ে আমরা এখানে কথা বলার জন্য এসেছি। তো যেটা বললেন যে রসায়ন, যে কথাটা বললেন আর ঝুঁকির কথাটা বললেন, যে উৎসটা কি, এই ধরনের কথাই আপনি জানতে চাচ্ছেন। তো আমি যদি উৎসর কথা বলি, যেহেতু এটা তদন্ত চলছে আর সেই তদন্ত টিমে আমি নেই অবশ্য, তো সেই কারণে আমাদেরকে ওয়েট করতে হবে তদন্ত টিমই কোন রিপোর্টটা দেয়। তবে বাজারে বিভিন্ন ধরনের বা আমাদের মিডিয়া কর্মীদের মাঝে বা সবার মাঝেই বিভিন্ন ধরনের সেইং রয়েছে যে আসলে কিভাবে লেগেছে। এক একজনের বক্তব্য এক এক পার্সপেক্টিভ থেকে এক একভাবে তৈরি হচ্ছে। কেউ বলছে যে সিলিন্ডার বাস্ট হয়েছে, সেটা কি গাড়ির সিলিন্ডার কিনা। আবার কেউ বলছে যে সিলিন্ডার একটা ভর্তি একটা গাড়ি এখানে পিক আপ এসেছিল, সেই গাড়ির সিলিন্ডার নামানোর সময় সেখান থেকে লিকেজ হয়েছে, সেই লিকেজ থেকে আগুনটা ছড়ায় গেছে। পাশেই আপনার হোটেল ছিল, সেই হোটেলের আগুনের সাথে এটা মিশে গেছে, যে ওই সিলিন্ডারটা বাস্ট হয়েছে। কেউ আবার বলছে যে হোটেলেরই সিলিন্ডার বাস্ট হয়েছে। এক একজনের সেইং এক এক রকমের। তো সুতরাং এটা যারা তদন্ত করছেন তারা আরও ডিটেলসে গিয়েছেন, তারা ওখানে প্রত্যেকটা উইটনেসকে জিজ্ঞাসাবাদ করেছেন, যারা দেখেছে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যতটুকু যারা জেনেছেন সেখান থেকে নিশ্চয়ই একটা কনক্লুশন টানবেন তারা। সেটার জন্য আমাদেরকে তদন্ত কমিটির পর্যন্ত ওয়েট করতে হবে, তাদের ডিক্লারেশন পর্যন্ত। তো আর আমি এই দিকে আসলে যেতে চাচ্ছি না। আমরা ঘটনা সম্বন্ধে সবই জানি, কখন ঘটলো, কিভাবে এটা ঘটলো সেটা পরে হয়তো জানবো। ঘটনার পরে যে জিনিসগুলো ঘটলো সেটাও আমাদের সবারই জানা। আগুন ছড়ায় গেল, তারপরে আপনার মানুষজন মারা গেল, অনেক দুর্ঘটনা ঘটলো। আমরা আগুন ফায়ার ফাইটার যা ওখানে গেলাম, আমরা চ্যালেঞ্জ ফেস করলাম, আগুনটা নিভাইলাম, সবই আমরা কিন্তু এ পর্যন্ত জেনে গেছি, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সবার আলোচনার মাধ্যমে জেনেছি। তবে আমি এখন মনে করি আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে এই জায়গা থেকে আমাদের উত্তরণের পথটা কী, এটা নিয়ে আমি একটু আলোকপাত করতে চাই। সেই জায়গাতে যদি আমি বলতে চাই তাহলে এখানে প্রথমেই বলতে হয় যে আমাদের ভবন ব্যবহারের যে নীতিমালা রয়েছে এইটা সম্বন্ধে আমাদেরকে আসলে মানতে হবে। এই জিনিসটা সম্বন্ধে আমাদের সবাইকে জানতে হবে যে অকুপেন্সি রুল বলে যে একটা ভবন আমি কিসের জন্য তৈরি করেছি, সেই তৈরি করার পরে আমি সেটাকে কিভাবে ইউজ করছি, কিসের জন্য ইউজ করছি। প্রত্যেকটা ভবন নির্মাণের জন্য তার একটা নির্দিষ্ট রুল রয়েছে। আমি যদি বসবাসের জন্য তৈরি করি তার একটা রুলস রয়েছে,
আমি যদি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যদি করি তাহলে তার একটা রুলস রয়েছে, আমি যদি ফ্যাক্টরির জন্য করি তার একটা রুলস রয়েছে। প্রত্যেকটা ভবন তার অকুপেন্সির জন্য মানে ব্যবহারের জন্য যে রুলসগুলো রয়েছে সেগুলোকে, সেই ব্যাকরণগুলোকে মেনেই কিন্তু আমাদের ভবন তৈরি করতে হয়। আবার এই ব্যবহারের উপর নির্ভর করে কিন্তু আপনার প্রত্যেকটা বিল্ডিংয়ের বা ভবনের আপনার ফায়ারের যে সেফটি রয়েছে সেটাকে মানতে হয়। একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যেভাবে আমি ফায়ার সেফটি চিন্তা করব, একটা ফ্যাক্টরি বিল্ডিংয়ে আমি কিন্তু সেটা চিন্তা করব না। আবার ঠিক সেখানে যদি একটা ওয়্যার হাউস হয় আর সেই ওয়্যার হাউসে যদি আরও সেই দাহ্য পদার্থ থাকে তাহলে তার সেফটি রুলসটা বা প্র্যাকটিসটাকে অন্যভাবে করব। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব যে কারণে আমাদের এই দুর্ঘটনাটা ঘটলো সেই কারণ একটাই, যেটা হলো মিক্সড অকুপেন্সি ছিল সেই বিল্ডিংয়ে। আমরা যে কারণে বিল্ডিংটা তৈরি করেছি তার আনুষঙ্গিক আরও অনেক ধরনের ব্যবহার সেই বিল্ডিং থেকে আমরা করেছি বা করার চেষ্টা করেছি, যার কারণেই এই দুর্ঘটনাটা ঘটে এটার ব্যাপ্তিটা অনেক বেড়ে গেছে। এটা যদি মনে করেন যদি শুধু রেসিডেন্সিয়াল বিল্ডিং হতো তাহলে তার ভিতরে যে বস্ত্র, দ্রব্য বা যে কোনো ব্যবহার্য আইটেম যেটা আছে সেখানে যদি আগুন লাগতো তাহলে এত কিন্তু ব্যাপ্তি হতো না, এত ক্ষয়ক্ষতি হতো না। কিন্তু এই বিল্ডিংয়ে আমরা ঘুমাচ্ছি উপরে, নিচে আমার অনেক রকমের কেমিক্যাল দিয়ে সেটাকে সাজানো আছে এবং সেগুলো ঝুঁকিপূর্ণভাবে। আর একটা হলো তারই পাশে আরও অনেক ধরনের দাহ্য পদার্থকে বা আগুনকে নিয়ে আমরা সার্বক্ষণিক মনে করেন 24 ঘন্টার 18 ঘন্টায় সে যে আগুন জ্বালিয়ে রাখছি, মানে হোটেল ব্যবসা চলছে। ঠিক তার পাশেই আবার সেখানে সিলিন্ডার নিয়ে এসে নামাচ্ছে, হলো সিলিন্ডার নামিয়েছে, হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমার পয়েন্ট হলো যে যদি এটা শুধু রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে হতো তাহলে কিন্তু এই এত ক্ষতি হতো না। আবার যদি মনে করেন এটা শুধু ওয়্যার হাউস, এখানে কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং নয়, এটা ওয়্যার হাউস এবং এই বিল্ডিংয়ে মালামাল রাখার জন্যই তৈরি করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে প্রাণহানি হয়তো এত হতো তখন। এক্স্যাক্টলি, তখন সেখানে কিন্তু আমার এত লোক উপরে ঘুমিয়ে থাকতো না, এত এই মানুষের অকুপেন্সি থাকতো না, তখন শুধু হয়তো ক্ষয়ক্ষতি হতো আমার মালের, কিন্তু জানের ক্ষতি হতো না। তো এই জন্য আমাদের মেইন যে মানে সবকিছু মিলিয়ে আসলে একটা ঝুঁকির মধ্যেই বসবাসটি আসলে এই যে মিক্স ক্লাস্টার। জি, আমরা এই ঝুঁকির বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে নগর পরিকল্পনাবিদ আছেন বিভিন্ন সেক্টরের প্রতিনিধি, তাদের সবার কাছে আমরা আসলে যেতে চাই, কিন্তু আমাদের আলোচনার সময় খুব দ্রুত চলে যায়। অন্যদের কাছে যাবার আগে একটা ছোট্ট বিরতি নিতে চাই আমরা, ফিরে এসে আমরা এই বিস্তারিত আলোচনাটি করব। দর্শক নিশ্চয়ই সঙ্গে থাকবেন। নিউজ আওয়ার এক্সট্রায় কথা বলছি আগুনের রসায়ন, এই বিষয়টি সামনে রেখে গত 20 ফেব্রুয়ারি রাতে পুরনো ঢাকা চকবাজারে যে ভয়াবহ আগুন এবং তাতে 67 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, আহতের সংখ্যা অর্ধশতাধিক। আমরা বিষয়টি নিয়ে কথা বলছি, সমাধানের পথ খুঁজছে। আমাদের সঙ্গে 5 জন অতিথি আছেন, তাদের কাছে যাবার আগে একজন দর্শক অপেক্ষা করছেন, তার কথা শুনে নিতে চাই। কে আছেন আমাদের সঙ্গে? আসসালামু আলাইকুম। আসসালাম, জি বলুন। আমি মিতু বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন এটা যে কোনো দুর্ঘটনা ঘটার পরে আমাদের, কিন্তু দুর্ঘটনাটা ঘটার আগে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয় না? ঘটনা ঘটার পরে অনেক তোলপাড় হয়, আমরা অনেক আলোচনা করি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে থাকার জন্য। নিশ্চয়ই আমাদের সঙ্গে যে অতিথিরা আছেন তারা এই বিষয়ে কথা বলবেন। আমরা এফবিসিসি এর সাবেক সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, তিনি অন্য স্টুডিওতে আছেন, তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা যে বিষয়টি দেখলাম যে দুর্ঘটনার পেছনে যে ঝুঁকির পরিস্থিতি ছিল সেটা কিন্তু আমরা সবাই আসলে বহু আগে থেকে জানি। বিশেষ করে 2010 সালের নিমতলিতে যে ভয়াবহ আগুন, তখনই কিন্তু আসলে একটি বার্তা আমাদেরকে দিয়েছিল সতর্ক হবার, আমরা সেই বার্তাটি নিতে পারিনি এবং আবারও একই রকম একটি ঘটনা ঘটলো। এবং আগুন এই ঘটনার পরে আমরা আসলে ওখানে যারা বাস করেন চকবাজারে, সেখানে তারা এক এক পক্ষ এক একটি কারণকে সামনে আনছেন। কেউ বলছেন সিলিন্ডারের আগুন, সিলিন্ডার বিস্ফোরণ, কেউ বলছেন রাসায়নিক, কেউ বলছেন রাসায়নিকের সঙ্গে কোনো যোগ নেই সিলিন্ডার, এরকম নানা পক্ষ আমরা আসলে নানা কথা বলছেন, কিন্তু ঝুঁকিটাকে আসলে কেউ এন্ডোর্স করছেন না। ব্যবসায়ীরা তাদের নিজেদের স্বার্থের কথা ভাবছেন কিনা এমন প্রশ্ন কেউ কেউ তুলছেন। কি যোগ করবেন? ধন্যবাদ আপনাকে। প্রথমত হচ্ছে যে আমরা 2010 সালে যে কথা আপনি বললেন, 2010 সালে যখন নিমতলির ঘটনা ঘটে, ওটা কিন্তু ছিল টোটালটা একটা বিল্ডিংয়ে একেবারেই কেমিক্যালের একটা গুদাম এবং ওর উপরে মানুষজন বসবাস করতেন এবং ওরা সবাই একত্রেই মারা গেলেন এবং ওই বাড়ির মালিকও সেখানে থাকতেন। এবং এরপরে আমরা এফবিসিসির মাধ্যমে দফায় দফা আমরা আলোচনা করেছি এটাকে এই সমস্যাটা সমাধান করার জন্য। তখন আপনার মনে আছে ডিজি ছিল ফায়ারের, আমাদের ব্রিগেডিয়ার নাইম সাহেব, ওনাকে নিয়ে আমরা অনেক দরবার করেছি এবং কোনো ব্যবসায়ী কিন্তু তখন প্রতিবাদ করেন। প্রত্যেকে বলেছে যে আমরা ধার্য কোনো পদার্থ আমরা মৌলভীবাজারে
চকবাজারে আমরা এইগুলোর গোডাউন অথবা এগুলো বিপণন করব না, এগুলো আমরা কেরানীগঞ্জে নিয়ে যাব। এবং আমরা সেভাবে কিন্তু দফা দফা আলোচনা করে আমরা বহু কারখানাকে ওই পাশে সরিয়ে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে এর পরবর্তী পর্যায়ে যদি কোনোভাবে আবার কেউ চলে আসে, এই দায়িত্বটা কিন্তু আসলে ব্যবসায়ী নিতে পারবে না। এইগুলোর জন্য একটা নির্দিষ্ট সংস্থা আছে বা অন্য অন্য যারা এই দায়িত্বপ্রাপ্ত, ওনারা কিন্তু এই জিনিসগুলো দেখভাল করার কথা। আজকে আপনি শুনে আশ্চর্য হবেন যে আমাদের দক্ষিণের যিনি মাননীয় মেয়র সাহেব, উনি কিন্তু ব্যবসায়ীদের নিয়ে আজকে সারাদিন কাজ করেছেন, গতকালে সারাদিন কাজ করেছেন। এবং আমরা কালকে পর্যন্ত আমরা যেটা দেখলাম যে এই যে ওয়াহিদ মেনশনের নিচতলায় যেগুলো মানে অক্ষত অবস্থায় যে কেমিক্যালগুলো পাওয়া গেছে সেইগুলো আজকে এগুলো উনি সরিয়েছেন। এবং পরবর্তী পর্যায়ে বিস্ফোরক অধিদপ্তরের লোকজন কিন্তু বলেছেন যে এইগুলো কিন্তু মানে ধার্য পদার্থ না। এখন প্রশ্ন হচ্ছে ধার্য পদার্থ, আগুনের সামনে সব কিছু কিন্তু ধার্য পদার্থ, লোহা পর্যন্ত আগুনের সামনে গলে যাচ্ছে। অতএব আগুনকেও কাউকেই মাফ করবে না। সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোনো ক্রমে যাতে আগুন না লাগে। আর আগুন আল্লাহ মাফ করুক, যে বিষয়টা আমরা বারবার বলার চেষ্টা করেছি ব্যবসায়ীরা এবং পুরনো ঢাকার মানুষরাও কিন্তু প্রত্যেকেই চায় কোনো গোডাউন, কোনো কারখানা, ধার্য বস্তু যেগুলো সেগুলো সেখানে থাকবে না। অতএব আমার মনে হয় যে আমরা সবাই মিলে কাজ করছি, তারপরেও কিছু ফাঁকফোকর তৈরি হয়। এই ফাঁকফোকরগুলো যাতে আগামীতে তৈরি না হয়, এর জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমরা ব্যবসায়ী এবং ওই এলাকার জনগণ সবাই মিলেই আমাদের আসলে আর কত কান্না আমরা দেখবো। এই যে আমরা আলোচনাগুলো করি, এগুলো কিন্তু আমাদের খুব কষ্টের জায়গা তৈরি করে। এই কান্নাগুলো আপনি যখন দেখবেন, যারা এখানে মারা গেছেন তার ৪-৫ জনকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম, ওদেরকে আর জীবনে খুঁজে পাবো না। এবং এই মৃত্যুগুলো, যে কেউ চা খেতে এসছে, কেউ ডাক্তার দেখাতে এসছে, কেউ আড্ডা মারতে এসছে, কেউ যাচ্ছিল রাস্তা দিয়ে, আমরা আসলে মানে এই ভবিষ্যতে এই ধরনের ঝুঁকি অবশ্যই এড়াতে চাই এবং বিভিন্ন পক্ষ কাজ করছে, এটি আমাদেরকে আসলে একজন আশাবাদী করে তোলে। আপনার তরফ থেকে আমরা শুনতে চাইবো যে কি আসলে পদক্ষেপ নেওয়া উচিত, সেগুলো একটু শুনতে চাইবো আপনার কাছে, নিশ্চয়ই আপনি সেগুলো বলবেন। এর মধ্যে আমরা একটু যেতে চাই এনায়েত হোসেন মারুফ, উপদেষ্টা, বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আপনার কাছে শুনবো। আমরা যে রাসায়নিক নিয়ে অনেক কথা শুনলাম, রাসায়নিক এই আগুনের পেছনে দায়ী কি দায়ী না, এই বিষয়ে আসলে আমরা অনেক বিতর্ক এর মধ্যে দেখছি, যদিও তদন্ত প্রতিবেদন পেলে আমরা বুঝতে পারবো যে কি ঘটনা। এবং আমরা এর মধ্যে যারা ওখানে রাসায়নিক মজুত করেন, রাসায়নিকের ব্যবসা করেন বা কারখানার সঙ্গে যুক্ত, তারা আসলে বলছেন যে নিয়ম নীতি মেনে ফায়ার লাইসেন্স নিয়ে যে কার্যক্রমগুলো করতে, সেটা আসলে অনেক দুরূহ ব্যাপার। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটুকু পেলাম গণমাধ্যমের খবরে, যে অবৈধভাবে আসলে রাসায়নিক মজুত করা হচ্ছিল এবং কারখানাগুলো আসলে গড়ে উঠেছিল। এবং এই ঝুঁকির ব্যাপারটা আসলে সবাই জানতেন, তো তারপরও আসলে এটা দিনের পর দিন আমরা আসলে দেখছি এবং কেউ আসলে দেখার নেই। মানে ঘটনা ঘটে যাওয়ার পরে তোরপাটা হচ্ছে, আগে তো আসলে কারো কোনো সচেতনতা আমরা দেখিনি। কিভাবে দেখেন? আসলে এই পুরান ঢাকার যে কেমিক্যাল বিজনেস, এটা আসলে বাংলাদেশে যখন কেমিক্যালি বিজনেস শুরু হয়েছে, যেটা যদিও 50 বছর আগে হতে পারে, 60 বছর আগে হতে পারে, কারণ তখন থেকে কিন্তু এই মিটফোর্ড আরমার্টলা কেন্দ্রিক এই কেমিক্যাল বিজনেস এখন অবশ্য ঢাকা শহরে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে। তো নিমতলী ঘটনার সাথে আসলে কেমিক্যাল সরাসরি সম্পৃক্ত ছিল, আর চকবাজারের সাথে কেমিক্যাল সরাসরি সম্পৃক্ত ছিল না। সেটা যেই হোক, কথা হলো একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটছে, আমরা এটার একটা সমাধান চাই। এখন সমাধানটা কী হবে? 2010 সালে নিমতলী ঘটনার পরে কিন্তু আমাদের একটা কেমিক্যাল পল্লী করে দেওয়ার কথা, হ্যাঁ, এবং আমরা সেখানে যাওয়ার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। আমরা এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন সংস্থা বিভিন্ন রকম কথা বলতেছে যে আমরা ওখানে যেতে চাই নাই, হ্যাঁ, সেটা হয়তো আমাদেরও দোষ থাকতে পারে, যাই থাকুক, কিন্তু আমরা যেতে চাই। কারণ মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলছে যে পুরানো ঢাকায় কোনো কেমিক্যালের গোডাউন বা দোকান থাকবে না। আমরা প্রধানমন্ত্রীর সাথে এই কথার সাথে আমরা একমত, কারণ কেরানীগঞ্জে গেলে কিন্তু আমরা অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো। কারণ 100-150 বছর আগে যখন এখানে ব্যবসা প্রতিষ্ঠান করেছিল, এটা আসলে তখন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না, কারণ এটা বুড়িগঙ্গা নদীর পাড়ে, নদীমাতৃক দেশ ছিল, এই জন্য ট্রান্সপোর্টের সুবিধা ছিল। এখন তার যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো এবং কেরানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা কিন্তু আরও অনেক উন্নত, বাংলাদেশের যে কোনো জায়গার চেয়ে উন্নত। আমরা যেখানেই থাকি না কেন, কেরানীগঞ্জে পৌঁছাতে আমাদের কোনো সময় লাগবে না। তারপরে কস্টের দিক থেকে যদি হিসাব করি, কস্ট বেনিফিট কিন্তু অনেক বেশি। কারণ আমার এই পুরানো ঢাকায় একটা জায়গার যে ভ্যালু, পজিশন নেওয়া বা গুদাম ভাড়া দেওয়া অত্যন্ত কষ্টকর। এবং দেখেন যে এই টোটাল শুধু কেমিক্যালি বিজনেস না, আজকে যদি আপনারা দেখেন যে হাজারীবাগ থেকে পোস্তগলা পর্যন্ত, এই যে ইসলামপুর, চকবাজার, ইমামগঞ্জ, রহমতগঞ্জ, হ্যাঁ, এই টোটাল মিটফোর্ড, এই টোটাল বেল্টে
আমার মনে হয় যে কয়েক লক্ষ কেমিক্যাল না, কয়েক লক্ষ ব্যবসা প্রতিষ্ঠান আছে, কারণ এখানে পুরান ঢাকায় প্রায় 70টা ব্যবসায়ী অ্যাসোসিয়েশন আছে। আজকে আমরা কয়েকটি খবরের কাগজে দেখলাম যে গত এক বছরে চকবাজার এলাকায় যত আগুনের ঘটনা ঘটেছে, আমরা দেখলাম যে প্রতি মাসেই, এটা লালবাগ ফায়ার স্টেশনের তথ্য অনুযায়ী 2018 সালের জানুয়ারি থেকে 2019 সালের জানুয়ারি পর্যন্ত 80টি কল পেয়েছিল ফায়ার সার্ভিস এবং 23টি অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস গিয়ে নিভিয়েছে এবং বাকিগুলো নিজেরা নেভানো হয়েছিল এবং বেশিরভাগই ছিল আসলে প্লাস্টিক কারখানা এবং রাসায়নিকের কারখানা। তো তার মানে দিনের পর দিন ঝুঁকি নিয়েই তো আসলে কাজগুলো হচ্ছে। তো ঝুঁকি নিয়ে কাজগুলো হচ্ছে, এই সচেতনতা নিশ্চয়ই সরকারের একটা দেখভাল করার বিষয় আছে, কিন্তু ব্যবসায়ীদের নিজেদেরও তো আসলে সতর্ক হওয়া, সচেতন হওয়ার একটা দায় থেকে যায় না। আমরা তো সবসময় একটা কথা বলে আসতেছি যে আমাদেরকে সরিয়ে দিন, এবং আমরা এই সরানোর পিছনে যত রকমের সহযোগিতা আছে আমরা কিন্তু সব করতে রাজি। আমরা যেমন আমাদের যদি ল্যান্ড দেয় বা আমাদের যদি ল্যান্ড চিহ্নিত করে দেয় যে এই এলাকাটা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত বা আমরা এখানে যেতে চাই, সরকারকে কিন্তু বলতে হবে। কারণ দেখেন, আমি ওই প্রসঙ্গে আপনার কাছে একটু পরে আসছি, এটা নিয়ে আসলে একটা বড় আয়োজন, যে একটা স্থানান্তর করা, এটা বড় আয়োজন। কিন্তু আপনারা যখন লালবাগে আছেন বা ওই চকবাজার এলাকায় আছেন, তখন তো আরেকটু সচেতন থাকা বা সতর্ক থাকারও তো একটা ইস্যু থাকা, মানে অগ্নি নির্বাপন ব্যবস্থাটাকে আরেকটু আধুনিক করা বা যন্ত্রপাতি বা রাসায়নিক মজুদগুলোকে আর একটু সতর্কভাবে রাখা। আমরা দেখেছি অনেক যেখানে আগুন টাগুন লেগেছিল সেখানে আমরা দেখেছি যে গাদাগাদি করে রাখা এবং ঝুঁকিপূর্ণভাবে, হয়তো ইলেকট্রিকের একটা মিটার, তার নিচেই হয়তো একটা বড় ধরনের মজুদ। তো এখানে তো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতেই পারে। ঘটতে পারে। আপনি একটা দেখেন যে আমরা কিন্তু প্রায় এখানে অনেক বছর হলে বিজনেস করতেছি, এই যে মিটফোর্ড, আরমাইটোলা, যেটা কেমিক্যালের যে মূল জায়গাটা, এবং আমাদের এলাকায় আমার জানা মতে দু একটা ঘটনা সংক্ষিপ্ত, মানে দু একটা ছোটোখাটো ঘটনা ঘটছে এই জীবনে। কারণ আমরা যেহেতু প্রফেশনাল কেমিক্যাল বিজনেসম্যান, আমরা জানি যে কোন মালের সাথে কোন মাল রাখতে হবে, কিভাবে রাখতে হবে, এবং যেটা আমাদের বিস্ফোরক অধিদপ্তর যেইগুলো অতি যেমন হাইলি এক্সপ্লোসিভ যে কেমিক্যালগুলো আছে সেগুলো কিন্তু আমাদের মিটফোর্ড এলাকায় নাই, মিটফোর্ড এবং আরমাইটোলা এলাকায় নাই। এবং আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা কিন্তু মনিটরিং সেল করা হয়েছে, আমরা কিন্তু এইসব কেমিক্যাল যাতে কেউ না আনতে পারে তার জন্য আমরা অবজার্ভ করি এবং ব্যবস্থাও নিই। হ্যাঁ, তা যাই হোক, যত কিছুই আমরা বলি না কেন, এখনকার কথা হলো যে যেই ঘটনা ঘটছে তাতে কেমিক্যালের উপরে দোষটা আসছে, আমরা সেই দোষ আমরা স্বীকার করি আর নাই করি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরাও বলতে চাচ্ছি যে আমাদেরকে সরিয়ে দিক। আরেকটা কথা, সরানোর পূর্বে এটা নিমতলি পরে কিন্তু আমাদের ঘটনাগুলো সমাধান হইতো, কিন্তু সরকারের বিভিন্ন এজেন্সি যখন ধরপাকড় করতে যায় তখন কী হলে ব্যবসায়ীরা পলায়া যায়। যেমন এখন দেখেন এই ঘটনার পরে আমাদের এখানে 60% দোকান কিন্তু বন্ধ হয়ে গেছে, তারা দোকান খুলতেছে না, তারা পলায় সরে আসে, ভয়ে আছে। এইটা কিন্তু আসলে ধরপাকড়াটা আসলে কোনো সমাধান না। যেমন আমরা এখন আপনাদের সামনে এসে বলতেছি যে আমরা সমাধান চাই, সমাধানের জন্য আমরা বসতে চাই, বা এক্সিটটা তোমাকে দেখাইতে হবে, আমরা আসলে এই সমাধানের পথটাই খোঁজার চেষ্টা করব। আমাদের সঙ্গে আরো দুজন অতিথির কাছে আমরা একটু যেতে চাই। আমাদের সঙ্গে বুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক সাখাওয়াত আছেন। আমরা একটু নিরাপত্তার প্রশ্নে আপনার ভাবনাটাও শুনে নিতে চাই। অধ্যাপক সাখাওয়াত। হ্যাঁ, ধন্যবাদ। আমার ভাবনার আগে আমি আপনার টাইটেল নিয়ে একটু কথা বলি। আজকে আগুনের রসায়ন যে শব্দটা আপনারা সিলেক্ট করেছেন আজকে আলোচনার জন্য, এটা আসলে লিটারালি দুইভাবে বলা যাচ্ছে। একটা হলো কেমিস্ট্রি, যেটাকে আমরা বলি রসায়ন, পিওর কেমিস্ট্রি সাবজেক্ট হিসেবে, আর একটা হলো আপনাদের সাহিত্যে যে রসায়ন ব্যবহৃত হয়। আগুনের রসায়ন যদি বলি তাহলে এটা হলো একটা দ্রুত একটা জারণ বিক্রিয়া, যেটার মাধ্যমে একটা তাপোৎপাদী বিক্রিয়া ঘটে এবং তাপ, হিট এবং আদার কেমিক্যালস তৈরি হচ্ছে, এবং যেটা দৃশ্যমান হিসেবে আমরা দেখতে পাই হলো ফ্লেম, যে ফ্লেমের কথা বললেন আপনারা। তো আমি সেদিন 21শে ফেব্রুয়ারি রাতে আমি যখন নিজেও দেখছিলাম সেই আগুন, তখন আমার চোখে আমরা ফ্লেম দুইটা কালার দিয়ে ডিফাইন করি, একটা ইয়েলো কালার, একটা হলো একটু ব্লুইশ কালার। যেটা আমরা গ্যাসের চুলায় দেখি, দেখবেন যে কালারটা একটু ব্লুইশ, এবং আমরা যদি মোমবাতি জ্বালাই দেখবেন কালারটা একটু ইয়েলো। এই দুইটা কালার কিন্তু কালার দেখেও কিন্তু আমরা আগুনকে নির্ধারণ করতে পারি যে আগুনটার মূল সোর্সটা কি। তো আমি রাত 1:30-2টার দিকে যখন বসে বসে আগুনের সোর্স দেখছিলাম, তখন মাঝে মাঝেই দেখলাম যে সেই ওয়াহিদ ম্যানশনের ভিতর থেকে ব্লুইশ কালারের আগুন বের হয়ে আসছে জানলা দিয়ে। তো তখন একটা জিনিস আমি নিজেও চিন্তা করছিলাম অনেকক্ষণ ধরে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বলা হচ্ছে যে গাড়ি অ্যাক্সিডেন্টের কারণে আগুন ধরে গেছে অথবা সিলিন্ডার বিস্ফোরণ, কিন্তু ওই কালার দেখার পর একটা জিনিস আমি শিওর ছিলাম যে না, ভিতরে বিল্ডিংয়ের ভিতরে অবশ্যই কেমিক্যালের স্টোরেজ ছিল, যেটা পরবর্তীতে
বিভিন্ন ফুটেজে আপনারা দেখলেন যে আগুনটা আসলে ওয়াহিদ ম্যানশনের দোতলা থেকে আসছে এবং সেখানে প্রচুর পরিমাণে বডি স্প্রে পাওয়া গেছে এবং আমার মনে হয় না যে এই বডি স্প্রেগুলো ইনট্যাক্ট ছিল, এই বডি স্প্রেগুলো হয়তো এখানেই রিফিল করা হতো, এখানে রিফিল করা হতো। বডি স্প্রে পাওয়া গেছে, নেইল পালিশ পাওয়া গেছে, নেইল পালিশ এবং কিছু বোধহয় আরও কিছু কেমিক্যাল কসমেটিক্স পাওয়া গেছে। এই সবগুলো কম্পাউন্ডই কিন্তু ফ্লেমেবল, যেটা খুব দ্রুত আগুন মানে এক্সপ্যান্ড করার জন্য দায়ী আর কি। তো আমরা যদি নিরাপত্তার কথা বলি তাহলে কোনোভাবেই আবাসিক এলাকায় এই ধরনের কেমিক্যালের স্টোর থাকার কথা ছিল না। হয় আমাদের সচেতনতার অভাব অথবা আমাদের রেগুলেশনসের অভাব। আপনি একটা ছোট্ট উদাহরণ দেই, কিছুদিন আগে বাংলাদেশে 4 বছর আগে বাংলাদেশে ফুড সেফটি কমিশন হওয়ার পর ফুড সেফটি কমিশনের অনেকগুলো পজিটিভ ইম্প্যাক্ট আমার চোখে পড়ে গেছে, অ্যাটলিস্ট কিছু রুলস অ্যান্ড রেগুলেশন হয়ে গেছে। আমাদের মনে হয় এখন সময়ের দাবি আমাদের কেমিক্যাল সেফটি একটা কমিশন তৈরি করা। আমরা এই বিষয়টা নিয়ে আপনার সঙ্গে একটু কথা বলতে চাইবো যে আমাদের রাসায়নিকের নিরাপত্তার বিষয়ে আমরা কি ভাববো, কি ভাবা উচিত এবং কোথায় আছি শুনবো আপনার কাছে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরতে চাই। আমাদের সঙ্গে একজন নগর পরিকল্পনাবিদ আছেন, পরের অংশে আমরা আসলে তার কাছেই যাব, একটু শুনবো যে আমাদের আসলে কি করা উচিত। নিশ্চয়ই সঙ্গে থাকবেন এই বিরতির মাঝখানে। আগুনের রসায়ন, এটি আজকে আমাদের নিউজ আওয়ার এক্সট্রা আলোচনার বিষয়। 5 জন অতিথির সঙ্গে কথা বলছি, সমাধান খোঁজার চেষ্টা করছে। এবার আমরা যাব অধ্যাপক ডক্টর ইশরাত ইসলাম, স্থপতি এবং নগর পরিকল্পনাবিদ। আমরা এতক্ষণ আসলে আগুনের নানা ব্যাপার তো আসলে শুনলাম, এবার একটু নগর বিষয় যদি আমরা একটু চিন্তা করি। আমরা এক ট্যানারি শিল্পকে হাজারীবাগ থেকে সাভারে সরাতে আমরা দীর্ঘ প্রক্রিয়া দেখেছি এবং সেই অভিজ্ঞতার আলোকে আমরা এটুকু বুঝতে পারি যে এই চকবাজার থেকে প্লাস্টিক বা রাসায়নিকের কারখানাগুলোকে আমরা যদি অন্য কোথাও সরিয়ে নিতে চাই, এটা সময় সাপেক্ষ এবং বিপুল আয়োজনের একটা ব্যাপার। তার আগে পর্যন্ত আসলে রাতারাতি তো এই ব্যবসায়ীদেরকে নিশ্চয়ই আমরা উঠিয়ে দিতে পারবো না এবং তারা হয়তো এখানে আরও কিছুদিন হয়তো এখানে তারা অবস্থান করবেন এবং রাসায়নিক কারখানাগুলোও এখানে আসলে থাকবে। সেক্ষেত্রে এই পুরো এলাকাতেও আসলে আমরা জানি যে অনেক জনবহুল এবং রাস্তাঘাট বাড়িঘরগুলো অনেক সংকীর্ণ জায়গা নিয়ে অবস্থিত, রাতারাতি সেগুলো আসলে পরিবর্তন করা সম্ভব না। কি করা যেতে পারে আসলে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য? প্রথমে আমি বলবো যে আমরা দুর্ভাগ্যজনক খুবই যে নিমতলির ঘটনাটা ঘটার পরে আমরা কিন্তু 9 বছর সময় পেলাম। 9 বছর কিন্তু অনেক সময়, এই 9 বছরে আমরা পারিনি করতে এবং সেইটা আসলে আমাদের ওই মূল জায়গাগুলোতে হাত দিয়ে দেখা উচিত যে আসলে কেন আমি 9 বছরে পারিনি। এই প্রশ্নের উত্তরটা যদি আমরা খুঁজতে না পারি তাহলে কিন্তু আগামীও 9 বছরের পরে আরও সময় চলে যেতে পারে। কিন্তু আপনি বলছেন অন্তর্বর্তীকালীন সময়ে কি বলবো। এখন কেরানীগঞ্জের জায়গা খুঁজে হয়েছে, উনিও বললেন যেটা যে কিন্তু সবাইকে নিয়ে এখানে কিন্তু অনেক স্টেক হোল্ডার, এখানে স্টেক হোল্ডার যদি আমি বলি সরকার আছে, তারপরে আইন, প্রচুর আইন আছে, এই দাহ্য পদার্থ নিয়ে প্রচুর আইন আছে, সেই আইনগুলোকে যাতে বাস্তবায়িত হয় সেটা দেখার অনেক সংস্থা আছে। তারপরে আছেন যারা কেমিক্যালে ব্যবসা করেন, কেমিক্যাল ছাড়াও ওখানে অনেক প্রোডাক্ট তৈরি হচ্ছে যেটা গুদামজাত হচ্ছে। এখন এই গুদামজাত করার ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের মানে ফায়ারের দিক থেকে অনেক ধরনের ঝুঁকি থেকে থাকে, কারণ যেই কাগজের বাক্সের মধ্যে এগুলো গুদামজাত করা হয়, যে আঠা লাগানো হয়, সব কিছুই কিন্তু দাহ্য পদার্থ। সুতরাং আমি যদি আলাদা করে 29টা কেমিক্যালের কথা বলি তাহলে কিন্তু সেটা মানে ইনকমপ্লিট থেকে যাবে। 29টা কেমিক্যাল যদি ওখান থেকে আমি সরিয়েও নেই, বাকি সব কিছু যদি ওখানে থাকে একই ঝুঁকিতেই থাকবে। এবং এই যে এতজন স্টেক হোল্ডার, তারপরে বাড়িওয়ালা, অনেকে হয়তো কেমিক্যাল ব্যবসায়ী না কিন্তু বাড়িটাকে ভাড়া দিচ্ছে, কারণ ওই গুদাম ঘর হিসেবে ভাড়া দিলে সে হয়তো ভাড়া বেশি পাচ্ছে। তার মানে উনি প্রথমেই যে কথাটা বললেন যে একটা ভবনের ব্যবহার, সেটা যখন আমি তৈরি করি সেই ভবনের ব্যবহারটার সাথে অবশ্যই নিশ্চিত করতে হবে যে যেই ব্যবহারের জন্য ভবনটা তৈরি করা হয়েছে সেই ব্যবহারেই যাতে হয়। এখন পুরনো ঢাকার ক্ষেত্রে যদি আমি বলি আসলে রাতারাতি কি সম্ভব কিনা, কারণ ভবনও পরিকল্পনায় নাই। এখন আমরা সব সময় দায় এড়াতে চাই এইভাবে যে এখানে কেউ নিয়ম মানে না, এটা রাতারাতি করা সম্ভব না। আমরা তো একটা সময় তো আমাদের ধরতে হবে বিষয়টাকে এবং অনেক শক্ত করে ধরতে হবে এবং এটার একটা সময়সীমা নির্ধারণ করতে হবে। আমরা জানি যে পুরনো ঢাকার রাস্তাঘাটগুলো সংকীর্ণ, সেখানে ভবনগুলো নিয়মনীতি মেনে তৈরি করা হয়নি, সবগুলো আমরা জানি, কিন্তু আমরা একই সঙ্গে তো ঝুঁকিটাকেও দিনের পর দিন নিশ্চয়ই মেনে নিতে পারি না। আমরা জানি যে এই ধরনের দুর্ঘটনা দুর্যোগ ঘটলে ফায়ার সার্ভিসের একটা গাড়ি যেখানে আগুন লেগেছে সেই যেতে পারে না, জায়গা পর্যন্ত পৌঁছতে পারে না। তার মানে কিছু না কিছু অন্তর্বর্তীকালীন ব্যবস্থা তো আসলে নিতে হবে। কি করা যায়? ধরে নিচ্ছি যে রাসায়নিকের কারখানাও সরিয়ে দিলাম, আবাসিক
এলাকা হিসেবে তো থাকবে, সেখানেও তো আগুন লাগতে পারে, সেখানেও যদি ফায়ার সার্ভিসের এখন আপনি দেখেন আগুনগুলো লাগার কারণটা কি, একটা হলো বৈদ্যুতিক শর্ট সার্কিট, একটা কমন কারণ যদি আপনি দেখেন, তার মানে বৈদ্যুতিক তারগুলোকে ঠিক করা। আর আমরা যদি এই জায়গাটা থেকে সরে যাই, আমি বারবার একটা জিনিসে ফোকাস করতে চাই যে আমরা কিন্তু এই কেমিক্যাল ইন্ডাস্ট্রিগুলো স্থানান্তর করতে হবে, এটা সময় লাগবে, এটা বলে কিন্তু আমরা এখান থেকে ফোকাসটা সরিয়ে নিচ্ছি। তখন অনেক বড় বড় কথা আসে যে ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট করতে হবে ডেফিনেটলি, এই আমাদের পুরনো ঢাকার জন্য ল্যান্ড রিঅ্যাডজাস্টমেন্ট এই ধরনের অ্যাপ্রোচগুলোকে নিয়ে আসতে হবে, যে এই জায়গাটাকে ঢেলে সাজাতে হবে। সেটা গুদাম ঘরের জন্য না অবশ্যই, কারণ ঢাকা শহরে এই জায়গায় গুদাম থাকার আর কোনো স্টোরেজ ফ্যাসিলিটি থাকার কোনো সুযোগ নাই, এখানে রেসিডেন্সিয়াল এরিয়া বা সাথে সাথে মিক্সড ইউজ কিছু থাকতে হবে। কিন্তু আমার যেটা দেখার বিষয় যে কেমিক্যাল এই ইন্ডাস্ট্রিগুলোকে আমরা দ্রুত কিভাবে সরিয়ে নিয়ে যেতে পারি, এবং সেটার জন্য আমার কাছে মনে হয় না যে অনেক লম্বা সময় লাগবে, কারণ জায়গা অ্যাকোয়ার করে আমরা অনেক বড় বড় প্রজেক্ট বাংলাদেশে আমরা করে দেখিয়েছি। না, একটা হলো আমাদের করতে হবে, আর একটা হলো বাস্তবতা। আমি উদাহরণটা দিচ্ছি যে হাজারীবাগ থেকে সরানোর যে প্রক্রিয়াটা আমরা আসলে দেখলাম, যে আমরা যখন সরাতে চেষ্টা করব তখন আসলে নানা রকম সমস্যা চলে আসবে, কেউ কেউ হয়তো হাইকোর্টে রিট করে ব্যাপারটাকে আটকে দেবেন, ফলে সময় যে লাগবে এটা আসলে বাস্তবতা। ফলে অন্তর্বর্তীকালীন সময়টা ঝুঁকি কমানোর উপায়টা কি আমরা আসলে আগেই ভেবে রাখতে পারি কিনা, মানে শর্ট টার্ম কোন একটা জিনিস হলো যে যারা এই কেমিক্যালগুলো হ্যান্ডেল করেন তাদের একটা ট্রেনিং এর ব্যবস্থা করা তো অবশ্যই দরকার, যে ওনারা কোন কেমিক্যালের সাথে কোনটা রাখবেন, কিভাবে রাখবেন সেটা দেখা। আর অনেক মানে স্টোরেজের যে ফ্যাসিলিটিগুলো এখানে দেওয়া হয় সেটা কিন্তু অন্য জায়গায়ও দেওয়া যায়, যে নট নেসেসারিলি যে ওই স্টোরেজটা এখানেই হতে হবে, সেটা একটা ব্যাপার আছে। আরেকটা হলো যে এখানকার মানুষের মানে ভলেন্টিয়ার এবং মানুষকে ট্রেন করা, যে একটা আগুন হলে কিন্তু অনেক মানুষ বুঝতে পারেনি যে সে কি করবে, অনেক দোকানের শাটার বন্ধ করে দিয়েছে, অর্থাৎ একটা মানে যারা ফায়ার ব্রিগেডে কাজ নিজেই আসলে আটকে গেছেন, ওখানে যে বন্ধ না করে যদি ওনারা দৌড়েও বের হওয়ার চেষ্টা করতো তাহলেও হয়তো কিছু মানুষ হয়তো ওখানে বাঁচতে পারতো, কিন্তু যেটা আহত হতো হয়তো, হ্যাঁ, কিন্তু যে মারা যাওয়ার কারণ কিন্তু একটা কারণ আছে, কিন্তু যে শাটারগুলো বন্ধ করে তারা ভেবেছেন যে আগুন ভিতরে আসবে না, ওনারা বেঁচে যাবেন, সেটা কিন্তু হয় নাই। তারপর অনেক ধরনের ওইখানে অনেক এই যে খাওয়ার দোকানগুলো আছে, তাদের যে গ্যাস সিলিন্ডারগুলো আছে, এখন হয়তো প্রশ্ন আসতে পারে গ্যাস সিলিন্ডার কি আসলে বাস্ট করলো কিনা, কিন্তু ডেফিনেটলি এটা একটা আগুনের সোর্স এবং খুবই আনসেফ। আরেকটা বিষয় আমি যেটা বলবো যে এই মুহূর্তে ওই আবাসিক আর এটার যতখানি সম্ভব কমিয়ে নিয়ে আসা, অর্থাৎ যেসব বাড়িগুলোতে গুদাম আছে সেখানে যাতে মানুষ না থাকে, বা তার নিচে যাতে একটা হোটেল না হয়, কিছু জিনিস আমরা কিছু আসলে উদ্যোগের মধ্যে দেখেছি যে দক্ষিণের মেয়র তিনি আসলে পদক্ষেপ নিচ্ছেন। আমরা এই সমাধানের পথগুলোর বিস্তারিত আকারে আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে ফায়ার সার্ভিসের পরিচালকও যেহেতু আছেন, তার কাছেও আমরা শুনবো কিছু কিছু বিষয়। আমাদের নিউজ আওয়ার এক্সট্রার সময় এর মধ্যে শেষ, আমরা এই আলোচনাটি নিউজ আওয়ার এক্সট্রা এখানেই শেষ করছি। তবে আগুনের রসায়ন নিয়ে যে আলোচনাটা আমরা করছি, সমাধান খুঁজবার চেষ্টা করছি, সেই আলোচনাটি কিন্তু আমরা আসলে কন্টিনিউ করব আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাসও। আমাদের 5 জন অতিথি আমাদের সঙ্গে থাকবেন। ছোট্ট একটা বিরতির পরে ফিরছি সেই অনুষ্ঠানে, সঙ্গে থাকবেন।